জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন খাতে সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বদিউল আলম মজুমদারকে। পুলিশ প্রশাসন সংস্কারে কমিশনের প্রধান শরফরাজ হোসাইন। বিচার বিভাগ সংস্কারে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কারে ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কারে আব্দুল মুইদ চৌধুরী আর সংবিধান সংস্কারের প্রধান শাহদিন মালিক। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি। ভাষণে কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল ছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত $3 বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত $1 বিলিয়ন, জাইকা থেকে অতিরিক্ত $1 বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে। সন্ত্রাস দমন ও ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সব কালো আইন বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। সাংবাদিক সাগর রুনি হত্যাসহ আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন ড. মোহাম্মদ ইউনূস। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাস্তির হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার আহ্বান জানান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল আজিজ আহমেদ কখনো ভাইদের কারণে কখনো নিজ কর্মকাণ্ডে বারবার বিতর্কিত। শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত শুরু করেছে কয়েকটি সংস্থা। এবার তদন্তে নামল জাতীয় রাজস্ব বোর্ড NBR। অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, সাবেক প্রধান বিচারপতির সঙ্গে দুর্ব্যবহার সহ নানা কারণে আলোচিত শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস সরকার পতনের আগেই তার দেশ ত্যাগের গুঞ্জন। তবে পালালেও নানা অভিযোগে বিচারের মুখে পড়তে হচ্ছে তাকে। স্বৈরাচার আমলে বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা ডেপুটি গভর্নর SK সুর চৌধুরী ব্যাংক লুটে যোগসাজশ, অর্থ পাচার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার বিরুদ্ধেও নামে বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ। এই 5 ব্যক্তি ও পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে CIC। কারা বেশি কর ফাঁকি দিয়েছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের কাছ থেকে এটা আইনানুগভাবে টাস্কফোর্সের মাধ্যমে অতি দ্রুত সেটা উদ্ধারের ব্যবস্থা নিতে হবে। সমস্ত আয় ব্যয় পুনঃতদন্ত করা উচিত। এবং আপনি জানেন যে সরকার গত বছর যে আইনটা করেছে যে একজন করদাতা তিনি যদি কর ফাঁকি দেন তাহলে অনির্দিষ্টকাল পর্যন্ত তার কর মামলা পুনরুজ্জীবিত করা যাবে। গোয়েন্দারা জানান অভিযুক্তদের স্থাবর সম্পদের খোঁজে এবার বিশেষ জোর দেয়া হবে। আয়কর নথিতে দেয়া সম্পদ বিবরণ কতটা সঠিক তা যাচাই করা হবে। এর আগে সামিট, ওরিয়ন, নাসা, বেক্সিমকো, বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে CIC। এরই মধ্যে এসব ব্যক্তির ব্যাংক লেনদেনের তথ্য আসতে শুরু করেছে গোয়েন্দাদের কাছে। তারা জানান কর ফাঁকিতে অভিযুক্তদের শেয়ার লেনদেনের তথ্য নেওয়া হচ্ছে। এজন্য চিঠি দেয়া হয়েছে ব্রোকারেজ হাউসগুলোতে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় পোশাক শিল্পে কাপড় ও সুতার যোগান দেয় টেক্সটাইল মিলগুলো, কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকটে অর্ধেকে নেমেছে উৎপাদন। এছাড়া ডলারের বিপরীতে টাকার দাম কমার নেতিবাচক প্রভাবও পড়েছে। এর মধ্যে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করেছে একটি গোষ্ঠী। এ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। আমাদের রিশিডিউল করা দরকার। আমাদের CIB 9 মাস অ্যাটলিস্ট CIB-তে আনইন্টারাপ্টেড থাকতে হবে, কারণ আমরা তো প্রতিষ্ঠানকে ধরে রাখতে হবে। তারপরে আমরা চেয়েছি প্রণোদনা, গ্যাসের দাম রিভিউ করার জন্য আমরা বলেছি, কারণ এইটার সাথে ওই যে গ্যাসের যে দাম এটার সাথে আমাদের যে রেট এটার কোনো মানে মিল নাই। সংবাদ সম্মেলনে স্থানীয় শিল্পের সুরক্ষায় স্থলপথে ভারতীয় সুতা ও কাপড় আমদানি বন্ধের দাবি তুলে ধরা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে LDC উত্তোলনের রোডম্যাপ নির্ধারিত হয়েছে। এটি পিছিয়ে দেওয়ার দাবি জানান শিল্প মালিকরা।
এদিকে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের জেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। আর শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের যারা উস্কে দিচ্ছে তাদের খোঁজা হচ্ছে। ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি যারা অলমোস্ট 10 to 15% অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে। শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। এ সময় 2023 সালে মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড 2 সপ্তাহে রোগী বেড়েছে 3 গুণ। এদের মধ্যে লালবাগ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের রোগী বেশি। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালই বেড়েছে ডেঙ্গু রোগী। অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শকে চলে যাচ্ছে, কিন্তু তারা আসলে বুঝতে পারতেছে না যে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত। 2-3 দিনের জ্বর, গা ব্যথা, মাথা ব্যথা এই ধরনের সিমটম থাকলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু টেস্ট করে আপনারা সাবধান হয়ে যান যে আপনাদের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিনা। নাহলে দেখা যায় আইসিইউ পর্যন্ত রোগীটা চলে যায়, একটু জাস্ট সচেতনতার অভাবের কারণে। জুলাইতে দিনে অন্তত 89 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন হচ্ছেন 400 জন। সেপ্টেম্বরের 11 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 5000-এর বেশি মানুষ, মারা গেছেন 19 জন। যেভাবে বৃষ্টির প্যাটার্নটা যদি দেখি কিছুদিন থেকে, সেইটাও যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে এই বৃষ্টির প্যাটার্নটারও একটা ভূমিকা এই ডেঙ্গি ইনফেকশনের আপসার্চের হতে পারে আর কি। এখন পুরো বাংলাদেশে যেহেতু ইনফেকশনটা ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ভেক্টর কন্ট্রোলেরও পদ্ধতিটা বা মডালিটিটা একটু ডিফারেন্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু বাড়ছে অথচ সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। ঢাকার বাইরের পরিস্থিতি আরও খারাপ। এডিস মশার ঘনত্ব আমরা সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আমরা বেশি পাচ্ছি। এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং ডেঙ্গু রোগী এই কয়েকটি মিলে আমরা যে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই ফরকাস্টিং মডেলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। এবছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 17,000-এর বেশি, মারা গেছেন 102 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রমে চলতি বছর মাধ্যমিক পর্যায়ে চলছিল কার্যক্রম। এটি নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। এই অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম থেকে সরে আগের শিক্ষাক্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। তবে মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% নেওয়া হবে, আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 ভাগ। এ দুইয়ের প্রাপ্ত নম্বরের গড় করে বার্ষিক ফলাফল প্রস্তুত হবে। মাধ্যমিকের যে শিক্ষা যে কারিকুলামটা 2022 সালে অনুমোদন হয়েছিল এবং তাই সেই অনুযায়ী পাঠ্যপুস্তক, শিক্ষণ সামগ্রী এবং মূল্যায়ন পদ্ধতি প্রচলন করা হয়েছিল, তা নিয়ে কিন্তু শিক্ষানীতির সাথে গুরুতর ব্যত্যয় হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রস্তুতি শেষ করতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে নেয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষকরা। অনেকে হয়তো প্রিপারেশন নেই ওদের যে পরীক্ষা দিবে, বাট একদিক দিয়ে ভালো হচ্ছে এই জিনিসটা, আমাদের পড়াশোনা আবার ফিরে আসছে। এই যে কারিকুলামটা ছিল সেটা কিন্তু আসলে বেসিক্যালি কিছুই ছিল না। কারিকুলাম চেঞ্জ হওয়া মানে হচ্ছে তারা আবার বইয়ে ঢুকবে, তারা জ্ঞান অর্জন করবে, তারা জানতে পারবে, তারা বইমুখী হবে এবং পড়াশোনায় ফিরে আসবে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রমে ধারাবাহিকভাবে পরিবর্তন করা হোক, সেই সঙ্গে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এটা শিক্ষা কমিশন করা দরকার, কারণ ওই শিক্ষা কমিশনে তখন থাকবে হলো শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবক, ব্যুরোক্রেটস, সকল মত এবং রিপ্রেজেন্টেশন এখানে থাকবে। তারা সাজেস্ট করবে যে কোন পরীক্ষাটা কিভাবে হওয়া দরকার, কোন সিদ্ধান্তটা কিভাবে নেওয়া দরকার। ফলাফল হবে গ্রেডের ভিত্তিতে। গ্রেড হিসেবে থাকবে A+, A, A-, B, C, D এবং F। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।